প্রি স্কোয়াড একাডেমি নামের একটি মিলিটারি সংস্থা, যেখানে 10 মাস বয়সী মেয়ে বাচ্চাদের নিয়ে আসা হয়। তাদের কঠিন কঠিন সব ট্রেনিং এর মাধ্যমে এক একটি কিলিং মেশিন বানিয়ে তোলা হয়। এমনকি এদের কোনো নামও দেওয়া হয় না, তাদের ডাকা হতো তাদের এজেন্ট নাম্বার হিসেবে। তবে একটি ব্যাচের একজন বেস্ট ফাইটার সে সিদ্ধান্ত নেয় সে এখানে আর থাকবে না, আর 10 জন সাধারণ মেয়ের মতোই তিনি একটি নর্মাল লাইফ লিড করবে। শেষ পর্যন্ত কি হয়েছিল তার সাথে, সে কি নর্মাল একটি জীবন পেয়েছিল? কথা না বাড়িয়ে চলুন চমৎকার একটি মুভির গল্প দেখে আসা যাক। মুভির শুরুতে আমাদের প্রি স্কোয়াড একাডেমিকে দেখানো হয়, যেটি একটি সিক্রেট সরকারি সংস্থা যারা ছোট ছোট বাচ্চাদের ট্রেনিং দিয়ে অ্যাসাসিন বানিয়ে তোলে। এখানকার হেড হার্ডম্যান মেয়েদের 10 দিন বয়সেই তাদের নিয়ে আসে এখানে তাদের কঠিন থেকে কঠিন ট্রেনিং করানো হয়। তবে বাহিরের দুনিয়ার সাথে তাদের কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না। তারা বাহিরের দুনিয়া সম্বন্ধে শুধু বইই পড়তে পারে। জনজীবন থেকে বহুদূরে অবস্থিত এই একাডেমিতে কঠোর ট্রেনিং করে মেয়েরা এক একজন কিলিং মেশিন হয়ে ওঠে। মাত্র 3 বছর বয়সেই তারা তাদের উচ্চতার থেকে বড় বড় বন্দুক চালানো শিখে যায়। 5 বছর বয়সেই তাদের গাড়ি চালানোর সমস্ত ট্রেনিং দেওয়া হয়। আর 1 বছরের মধ্যে তারা গাড়ি চালানোতে এতটাই দক্ষ হয়ে যায় যে তারা যে কোনো কার রেসে অংশগ্রহণ করতে পারবে। প্রতিদিন তাদের আলাদা আলাদা ধরনের ফাইটিং স্কিল শেখানো হয়, যাতে যে কোনো সময় বা যে কোনো প্রয়োজনে তাদের কাজে লাগানো যায়। তবে হার্ডম্যানের সবচাইতে কঠিন নিয়ম ছিল এইটি যে মেয়েরা যেন কোনোভাবেই একে অপরের সাথে কোনো সম্পর্ক না বানিয়ে ফেলে। আর এই নিয়মের কারণেই সবাই একসাথে থাকার পরও একে অপরের সাথে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। শুধু তাই নয়, এখানে মেয়েদের কোনো নামও দেওয়া হয় না, বরং তার বদলে এজেন্ট নাম্বার হিসেবে ডাকা হয়। এখানকার সবচাইতে বেস্ট এজেন্ট নাম্বার হচ্ছে 83, যে এখনই প্রফেশনাল কিলারদের মতো শুট করতে পারে। শুধু তাই নয়, সে ফাইটিং এও সবার থেকে সেরা। তবে একে অপরের সাথে সম্পর্ক বানাতে পারবে না, এই নিয়মটি তার কাছে একদমই ভালো লাগে না। এরপর একদিন সমস্ত মেয়েদের একটি করে পুতুল দেওয়া হয় ও বলা হয় সেটিতে আঘাত করতে। সবাই তাদের কলম দিয়ে পুতুলে আঘাত করতে থাকে, কিন্তু এজেন্ট 83 তার পুতুলে আঘাত করে না, বরং সেটিতে পেইন্টিং করতে থাকে। হার্ডম্যান এটি দেখে সবার সামনে তাকে বকা দেয় এবং তার পুতুলটি নিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেলে। এতে এজেন্ট 83 এর মন খারাপ হয়ে যায়, তার হার্ডম্যানের উপর রাগ হতে থাকে। এরপর সময়ের চাকা চলতে থাকে। সময়ের সাথে সাথে মেয়েরা টিনেজার হয়ে যায়, সে সাথে দুর্দর্শ ফাইটারও হয়ে যায়। এখানে 83 এর সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে নাম্বার 84, যে সবকিছুতেই সেকেন্ড হয়। এই জন্য সে 83 কে মোটেই পছন্দ করে না। তারা যদি একই এজেন্সিতে কাজ না করতো তাহলে হয়তো সে 83 কে মেরেই ফেলতো। এরপর একটি মিশনের জন্য নাম্বার 83 কে অ্যাক্টিভেট করা হয়, যার মানে হলো এই ব্যাচের মধ্যে নাম্বার 83 প্রথম কোনো মেয়ে যাকে কোনো মিশনে পাঠানো হচ্ছে। তবে নাম্বার 84 এই কথায় খুশি হতে পারে না, কেন সে সবসময় প্রথম হতে চায়, কিন্তু সে এজেন্সির সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারছিল না। যাই হোক, অ্যাক্টিভেট হয়ে নাম্বার 83 তার মিশনে চলে যায়। টিনেজার একজন মেয়ে হওয়ায় কেউ চিন্তাও করবে না যে এই মেয়ে একজন অ্যাসাসিন হতে পারে। উপরন্তু সে প্রচন্ড স্কিলড ছিল, এজন্য সে তার সমস্ত মিশন খুব সহজে শেষ করে ফেলে। এতে হার্ডম্যান তার উপর অনেক খুশি হয়ে যায়। তবে নাম্বার 83 এখনো একটি নর্মাল লাইফ লিড করার স্বপ্ন দেখে, যে স্বপ্ন তাকে ছোটবেলা থেকেই তাড়া করে বেড়াচ্ছে। এর মধ্যে একদিন মিশনে গিয়ে সে টার্গেটের উপর নজর রাখছিল, তখন সে দেখতে পায় পাশে কয়েকজন মেয়ে পার্টি করছে যারা তার সমবয়সী ছিল। এতে 83 ফিল করে যে তার জীবন মোটেও নর্মাল চলছে না। সে মনে মনে বলে, আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় নষ্ট করে ফেলেছি, আমি আর এইভাবে থাকতে চাই না। সে সিদ্ধান্ত নেয় যে সুযোগ পেলে সে এই এজেন্সি থেকে পালিয়ে যাবে, কিন্তু বাইরের দুনিয়ায় আসার আগে তাকে জানতে হবে একজন সাধারণ টিনেজার মেয়ের জীবনযাপন কেমন হয়। এজন্য সে সেই রিলেটেড মুভি দেখা শুরু করে। মিশনের জন্য বাইরে আসলে সে ম্যাগাজিন কিনে নিয়ে আসে, যেগুলো সে বোরিং বোর্ড মিটিং এর সময় চুপি চুপি পড়তো। তবে তার এই অভ্যাসটা তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়, কেননা একদিন হার্ডম্যান তাকে ম্যাগাজিন পড়তে দেখে ফেলে। এই মিটিং এ হার্ডম্যান মেয়েদের পরবর্তী মিশন সম্পর্কেই কথা বলছিল। সে 83 কে বলে, তোমার পরবর্তী মিশন অনেক কঠিন, এই জন্য ফালতু কাগজ পড়া বাদ দিয়ে নিজের মিশনকে গুরুত্ব দাও। আর্মস ডিলার ও মাফিয়াদের খুব ভয়ঙ্কর একজন লিডার ভিক্টোরিয়া তাকে 8 ঘন্টা আগে পাশের একটি শহরে দেখে গিয়েছে। আগামী 2 দিনের মধ্যে যেভাবেই হোক তুমি তাকে ধরে নিয়ে আসবে, নয়তো সে আবার পালিয়ে যাবে। নাম্বার 84 এই মিশনে যেতে চায়, কারণ সে ভাবে যে কোনো ভাবে এই মিশন শেষ করতে পারলে সে হার্ডম্যানের ফেভারিট হয়ে যাবে। এরপর সিন শিফট হলে আমাদের ভিক্টোরিয়াকে দেখানো হয়, যে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ 3 জন লোককে বন্দি করে নিয়ে এসেছে। সে এক এক করে বন্দীদের মুখ থেকে কালো কাপড় সরিয়ে দেয়, কিন্তু দ্বিতীয় বন্দির কাপড় সরাতেই আমরা দেখতে পাই সে নাম্বার 83 ছিল।
সে ভিক্টোরিয়ার লোকেদের উপর আক্রমণ করে দেয় ও চোখের পলকেই সবাইকে নক আউট করে দেয়। সে ভিক্টোরিয়াকে একটি হুক দিয়ে আটকে দেয়, যেটির ওপর দিয়ে যাওয়া একটি প্লেনের সাথে আটকানো ছিল। প্লেন সেখান দিয়ে চলে গেলে তারা দুজনে সেটির সাথে উড়ে যায়। তার মানে নাম্বার 83 এর মিশন শেষ। তবে ভিক্টোরিয়ার হাতে তখন একটি বন্দুক ছিল। সে 83 কে গুলি করার চেষ্টা করে, কিন্তু তার আগেই নাম্বার 83 নিজের সাথে লাগানো দড়ি কেটে দেয়। এতে সে নিচের একটি নদীতে গিয়ে পড়ে। এরপর ভিক্টোরিয়াকে উপরে আনা হয়। তবে তার সাথে নাম্বার 83 কে না দেখতে পেয়ে হার্ডম্যান তার হাতে থাকা একটি ডিভাইসে কথা বলে। এদিকে 83 এর হাতেও সেই রকম একটি ডিভাইস ছিল, যেটিতে হার্ডম্যানের আওয়াজ আসছিল। কিন্তু 83 তো পালানোর সুযোগ খুঁজছিল, আর এর মধ্যেই একটি সুযোগ সে পেয়েও গিয়েছে। তাই সে হার্ডম্যানের সাথে কন্ট্রাক্ট তো করেই না, উল্টো ডিভাইসটি হাত থেকে খুলে নিয়ে নদীতে ফেলে দেয়। এতে হার্ডম্যানের ডিভাইসটি তাকে বলে নাম্বার 83 এর কাছ থেকে কোনো রকম অডিও বা ভিডিও পাওয়া যাচ্ছে না, এজন্য তারা তাকে আনরিচেবল ঘোষণা করে। এরপর হার্ডম্যান ভিক্টোরিয়াকে নিয়ে তদন্ত শুরু করে দেয়। এরপর আবারও সিন শিফট হয়ে আমাদের নাম্বার 83 কে দেখানো হয় যে নিজের নতুন আইডেন্টিটি বানানোর চেষ্টা করছে, যেখানে সে তার নাম রাখে মেগান। তার মানে এখন থেকে তার নাম মেগান। তিনি তার নতুন পরিচয় নিয়ে নিউটন শহরে একটি হাই স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়। থাকার জন্য সে একটি ওয়েবসাইট থেকে একটি পরিবারকেও খুঁজে বের করে। এরপর সে সোজা নিউটন শহরে চলে আসে, যেখানে সেই পরিবার তাকে নিতে এসেছে। পরিবারের মায়ের নাম লারসন, ছেলের নাম পার্কার ও মেয়ের নাম লিজ। তবে লিজ মেগানের আগমনে খুশি হতে পারেনি। এদিকে মেগান ছোট ছোট বিষয় নিয়ে অনেক এক্সাইটেড ছিল, যেমন স্কুলের বাসে চড়া নিয়েও অনেক এক্সাইটেড ছিল। লিজের কাছে এই বিষয়গুলো আজব লাগতো। তারপরেও সে তার মাকে খুশি করার জন্য মেগানের সাথে অ্যাডজাস্ট করে নেয়। পরদিন সকালে মেগান জোকারের মতো একটি পোশাক পরে স্কুলে গিয়ে হাজির হয়। তাকে দেখে তো সবাই পাগল ভেবে বসে। এর মধ্যেই একটি বদমাশ ছেলে যার নাম বুলস, সে এসে মেগানকে ইপটিজিং করার চেষ্টা করে। এটি দেখে বাকি সব স্টুডেন্ট হাসাহাসি করে। এতে মেগান একটু অস্বস্তিতে পড়ে যায়। তবে লিজ তাকে সেখান থেকে সেভ করে নর্মাল কাপড় পরিয়ে দেয়। এরপর মর্নিং অ্যাসেম্বলি শুরু হয়ে যায়, আর মেগান একজন ফরেন এক্সচেঞ্জ স্টুডেন্ট হওয়ায় তাকে সেখানে স্পিচ দিতে হবে। তবে স্টেজে যাওয়ার আগে মেগান একটি ছেলের সাথে দেখা করে যার নাম রজার। রজার একজন ভালো ছাত্র, আর সেই স্কুলের মিউজিক ব্যান্ডের জন্য অডিও ভিডিও ম্যানেজ করে। কিন্তু মেগান তার নাম জানতো না, তাই সে রজারকে নেট বলে ডাকে। এরপর মেগান স্টেজে উঠে নিজের পরিচয় দেয়, কিন্তু অন্যান্য স্টুডেন্টরা তাকে নিয়ে মজা করতে থাকে। তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। সবাই তাকে কানাডায় ফিরে যেতে বলে, যেখান থেকে সে এসেছিল। আরো বিভিন্নভাবে তাকে অপমান করে। তবে তখনই স্কুলের ব্যান্ড লিডার ক্যাশ সেখানে এসে একটি গান গায়, যাতে সবাই শান্ত হয়ে যায়। আসলে ক্যাশ স্কুলের সবচেয়ে ফেমাস ছেলে। স্কুলের বেশিরভাগ স্টুডেন্টরাই ক্যাশকে পছন্দ করে। এখন তো মেগানের কাছেও ক্যাশকে ভালো লেগে যায়। এরপর লাঞ্চ টাইমে কয়েকজন চেয়ার লিডার মেগানকে তাদের সাথে বসে খেতে বলে, কিন্তু মেগান মুভিতে দেখেছিল বাইরের অচেনা কেউ খাবার অফার করলে তার মানে সে একজন ফ্রড। তাই মেগান তাদের সাথে বসতে চায় না। এরপর বায়োলজি ক্লাসে মেগান রজারকে দেখতে পায়। তারা একে অপরের সাথে বন্ধুত্ব করে নেয়। রজার তো মেগানকে মনে মনে পছন্দ করে নেয়, কিন্তু মেগান তো ক্যাশকে পছন্দ করে ফেলেছে। আর তার পরদিনই মেগানকে ক্যাশের ল্যাব পার্টনার বানিয়ে দেওয়া হয়। ক্লাসের অন্যান্য মেয়েরা মেগানকে নিজের জন্য অন্য পার্টনার খুঁজে নিতে বলে, কেননা তারাও ক্যাশের পার্টনার হতে চায়। ক্লাস শেষ হলে কয়েকজন মেয়ে সে মেগানকে বলে ক্যাশ সেই সব মেয়েদের পছন্দ করে যারা স্কুলের মাস্কট রোল প্লে করে। এখন মেগান তো সহজ সরল একজন মেয়ে, তাই সে সরল মনে তাদের কথা বিশ্বাস করে নেয়। সে চিন্তাও করে না যে এই মেয়েগুলো তাকে ফাঁসিয়ে দিচ্ছে। সেজন্য সে তখনই সেখান থেকে অডিশন দিতে যায় ও প্রথমবারের মধ্যেই সিলেক্ট হয়ে যায়। এরপর তাকে গান গাওয়ার জন্য ডাকা হয়। দৃশ্য কাট করে দেখানো হয় প্র্যাকটিসের সময় কিছু লোক মাস্ক পরে স্টুডেন্টদের উপর আক্রমণ করে, কিন্তু মেগান একা সবাইকে মেরে শায়েস্তা করে দেয়। তার ফাইটিং স্কিল দেখে সবাই তো অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে মেগান এরকম ফাইটিং স্কিল কিভাবে শিখেছে। এদিকে মেগান ভাবে হামলাকারীদের হয়তো ক্যাপ্টেন হার্ডম্যান পাঠিয়েছে, কিন্তু তারা তো আসলে স্কুলের কয়েকজন স্টুডেন্ট ছিল, বদমাশি স্টুডেন্ট যারা সবসময় অন্যদের ডিস্টার্ব করে। মেগান যতক্ষণ বিষয়টি বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কেননা অনেকেই তার ফাইটিং এর ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এতে মেগান একটু ভয় পেয়ে যায়, কেননা তার চিন্তা হচ্ছিল এই ভিডিও যদি তার প্রি স্কোয়াড একাডেমির কেউ দেখে ফেলে তাহলে তার উপর বিপদ নেমে আসবে। এরপর সিন শিফট হলে আমাদের প্রি স্কোয়াড একাডেমিকে দেখানো হয়, যেখানে হার্ডম্যান ভিক্টোরিয়াকে জিজ্ঞাসাবাদ করছিল। ভিক্টোরিয়া বলে, তোমরা অন্যায়ভাবে বাচ্চাদের শৈশব চুরি করেছ।
হার্ডম্যান বলে, মানবজাতির ভালোর জন্যই আমরা এই কাজ করতেছি। তাদের কথায় আমরা বুঝতে পারি ভিক্টোরিয়া নাম্বার 84 এর উপর একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল, কেননা সে এখান থেকে পালাতে তাকে ব্যবহার করতে চায়। এদিকে মেগান অর্থাৎ নাম্বার 83 এর ভিডিও ভাইরাল হয়ে প্রি স্কোয়াড একাডেমি পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারা ভাবতে থাকে মেগান হয়তো এখন কোনো রাইভাল গ্রুপের সাথে কাজ করছে। এদিকে স্কুলের ক্যান্টিনে বসে সবাই মেগানের ফাইটিং স্কিলের ব্যাপারে কথা বলছিল, কেননা সে তাড়াতাড়ি স্কুলের সবার কাছে পপুলার হয়ে গিয়েছে। তার উপর ক্যাশ তাকে তাদের ব্যান্ডের প্র্যাকটিসে ইনভাইট করে। এতে তো মেগানের মনে লাড্ডু ফুটতে থাকে। প্র্যাকটিস রুমে গিয়ে মেগান রজারকে দেখতে পায়। রজার মেগানকে পটানোর জন্য তাকে বলে, আমার কাছে তোমার পার্সোনালিটি খুবই ভালো লাগে, আমাদের মধ্যে অনেকগুলো ব্যাপারে হুবহুব মিলে যায়। কিন্তু মেগান ক্যাশের চিন্তায় এতটাই ডুবেছিল যে সে বুঝতেই পারছিল না যে রজার তাকে পছন্দ করে। এরপর বস তার বাড়িতে একটি স্কুল পার্টির অ্যারেঞ্জ করে, যেখানে সে মেগানকেও ইনভাইট করে। এখন মেগান তো কখনোই পার্টিতে এনজয় করেনি, শুধু মুভিতে দেখেছে আর ম্যাগাজিনে পড়েছে, এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল তিনি। তবে সেদিন বাড়ি যাবার সময় প্রি স্কোয়াড একাডেমির লোকেরা মেগানকে কিডন্যাপ করে নেয়। মেগান বলে, আমি শুধু একটি নর্মাল লাইফ লিড করতে চাই। কিন্তু হার্ডম্যান তাকে বিশ্বাস করে না। সে মনে করছিল মেগান কোনো রাইভাল দলের হয়ে কাজ করছিল। এই জন্য সত্যি বলার পরও হার্ডম্যান তাকে একটি ইনজেকশন পুশ করে। তবে মেগান তখনও একই কথাই বলছিল, যার মানে মেগান সত্যি সত্যি একটি নর্মাল লাইফ লিড করতে চায়। এতে হার্ডম্যান একটু বিরক্ত হয়, কেননা সে মনে করে যেহেতু মেগানকে সে ট্রেনিং দিয়েছে, সবকিছু শিখে বড় করেছে, তাই মেগানের উপর হার্ডম্যানের সম্পূর্ণ অধিকার রয়েছে। এরপর হার্ডম্যান মেগানকে একটি বিশেষ ড্রাগস দিয়ে তার বাড়ির বাইরে ফেলে দিয়ে আসে, যাতে সবাই মনে করে মেগান নেশা করে, তাই তার এই অবস্থা হয়েছে। পরদিন মেগান রজারের সাথে দেখা করে। মেগান রজারকে তার সাথে বোজের পার্টিতে যেতে বলে, কিন্তু রজার তাকে মানা করে দেয়, কেননা রজারের বাবা তাকে কোনো প্রকার পার্টিতে যেতে অনুমতি দিবে না। মেগান তাকে বলে, তুমি আমার সাথে পার্টিতে গেলে আমার খুবই ভালো লাগতো, কারণ পুরো স্কুলে তুমি আমার একমাত্র ভালো বন্ধু। যাই হোক, মেগান ঠিক সময়ে লিজকে নিয়ে পার্টিতে চলে যায়। আসলে লিজের মা লিজকে জোর করে মেগানের সাথে পাঠিয়েছে। তবে পার্টিতে এসে মেগান দেখতে পায় নাম্বার 84 এখানে এসেছে। তাকে দেখে তো মেগান চমকে ওঠে। নাম্বার 84 হিতার নামে এখানে এসেছে। মেগান মনে করে হার্ডম্যান তার উপর নজর রাখতে নাম্বার 84 কে হিতার নামে এখানে পাঠিয়েছে। তবে হিতার এই কথাটি স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না। এইদিকে মেগানের জন্য রজারও এখানে এসেছিল। তবে মেগানকে ক্যাশকে কিস করতে দেখে বেচারা মনটাই ভেঙে যায়, বড্ড ভালোবেসেছিল মেয়েটাকে। পার্টির শেষে ক্যাশ মেগানকে তার আপকামিং হোম পার্টির জন্য ইনভাইট করে। পরে দৃশ্য আমাদের দেখানো হয় হার্ডম্যান মেগানের স্কুলের বাস ড্রাইভার হয়ে মেগানের সাথে দেখা করতে এসেছে। সে মেগানকে বলে, ভিক্টোরিয়া প্রি স্কোয়াড একাডেমি থেকে পালিয়ে গিয়েছে, সে তোমার উপর বদলা নিতে আক্রমণ করতে পারে, এখানে তোমার বিপদ রয়েছে, আমার সাথে একাডেমিতে চলো। কিন্তু মেগান তার সাথে যেতে মানা করে দেয়। পরদিন মেগান ও লিজ গাড়ি করে তার স্কুলে যাচ্ছিল, তখনই মাস্ক পরা এক অ্যাসাসিন তাদের উপর আক্রমণ করে দেয়। তারা গাড়ি নিয়ে পালাতে থাকে। এখানে সেই একটা কার চেজিং সিন দেখানো হয়। চেজিং এর সময় মেগান লিজকে তার জীবনের আসল সত্য খুলে বলে। এতে লিজ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, এক পর্যায়ে মেগানের গাড়িটি একটি জাঙ্ক ইয়ার্ডে এসে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু ততক্ষণে অ্যাসাসিন সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তবে মেগান তার পারফিউমের গন্ধ পায়। এদিকে অ্যাক্সিডেন্টে আহত হয়ে লিজ হসপিটালে ভর্তি হয়ে যায়। এখন মেগান মনে করে সে এখানে থাকলে তার জন্য আশেপাশের লোকেদের ক্ষতি হতে পারে, এই জন্য সে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু এতদিনে লিজও তাকে একটু একটু পছন্দ করত, এই জন্য সে তাকে এখানেই থেকে যেতে বলে। এতে মেগানও খুশি হয়ে যায়। মেগান লিজকে নিজের এজেন্ট লাইফের বিষয়ে সব খুলে বলে। এরপর দেখতে দেখতে ক্যাশের সেই হোমকামিং পার্টির দিন চলে আসে। মেগান ও লিজ একে অপরকে পার্টির জন্য সাজিয়ে দেয়। লিজ বুজের সাথে পার্টিতে যায়, কেননা লিজ মনে করে বুজ এখন ভালো হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, বেচারি লিজ তো আর জানতো না যে বদমাশ এখনো বদমাশি রয়ে গেছে। যাই হোক, মেগান কত আশা নিয়ে এইখানে এসেছিল। সে ক্যাশের সাথে অনেক অনেক গল্প করবে, অনেক মজা করবে, অনেক সুন্দর একটি সময় কাটাবে। কিন্তু আজকে ক্যাশ তার সাথে ঠিক মতো কথাই বলছিল না। মেগান বুঝে যায় ক্যাশ এখন আর তাকে চায় না, সে এখন অন্য কিছুতে আকৃষ্ট হয়ে গিয়েছে। এই জন্য মেগান রজারের কাছে যায়। সে তাকে একসাথে ডান্স করার অফার করে, তবে রজার তাকে মানা করে দেয়। রজার মেগানকে মানা করে দেওয়ার সাথে সাথেই হেতার সেখানে চলে আসে। রজার তার সাথে ডান্স করার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে মেগানের কাছে এই বিষয়টি সুবিধার মনে হয় না।
এই জন্য সে হেতারের সাথে ফাইট করতে শুরু করে। এতে পার্টি ভন্ডুল হয়ে যায়। এদিকে এরা লড়তে লড়তে কিচেনে চলে আসে। হেতার একটি চাকু তুলে নিয়ে মেগানকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে লিজ এসে হেতারের পায়ে আঘাত করে আর মেগান এক লাথিতে তাকে মাটিতে ফেলে দেয়। পরের দৃশ্যে দেখানো হয় ভিক্টোরিয়া পার্কার ও লেডসনকে বন্দি বানিয়ে নিয়েছে। মেগান এসে সবার সাথে লড়ার প্রস্তুতি নেয়, কিন্তু তখনই একজন আবার লিজকে ধরে ফেলে। এখন পরিবারের সেফটির জন্য বাধ্য হয়ে গানকে স্যারেন্ডার করতে হয়। তবে মেগান এখনো আশা করে বসেছিল যে হার্ডম্যান তাকে বাঁচিয়ে নিবে। ভিক্টোরিয়া তখন একটি টুইস্ট রিভিল করে। সে বলে, অনেক বছর আগে আমিও তোমার মতোই প্রি স্কোয়াড একাডেমি থেকে পালিয়ে এসেছিলাম। ভিক্টোরিয়া মেগানকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে এবং খুব সহজেই সে মেগানকে হারিয়ে দেয়। কিন্তু তখনই হার্ডম্যান ও তার টিম মেগানকে সাহায্য করতে ও ভিক্টোরিয়াকে ধরতে সেখানে চলে আসে। সে এসেই ভিক্টোরিয়াকে অজ্ঞান করে দেয় ও সবাইকে হারিয়ে দেয়। এতে খুশি হয়ে মেগান হার্ডম্যানকে জড়িয়ে ধরে। মুভির শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় রজার বোজের সাথে গাড়ি করে কোথাও যাচ্ছিল, কিন্তু তখনই মেগান সেখানে চলে আসে এবং তাদের থামিয়ে দেয়। মেগান রজারকে নিজের সাথে নিয়ে চলে যায়, আর এর সাথেই আমাদের আজকের এই সিনেমাটিও শেষ হয়ে যায়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখে ফেললে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।